বোর্ডো 2 ব্লু ভোল্টেজ চ্যাপ্টার নাম্বার 22 অফিশিয়ালি চলে আসছে। আর চ্যাপ্টারে জোড়া কোনো এফোর্ট না দিয়ে এখানে বোর্ডোকে স্ট্রাগল করাচ্ছিল। সো এত কিছু প্রথমেই না বলে চলুন চলে যাই আমরা বোর্ডো 2 ব্লু ভোল্টেজের চ্যাপ্টার নাম্বার 22 তে। আর এই চ্যাপ্টারের কভার পেজে আমরা দেখতে পারি বোর্ডোকে এবং এই চ্যাপ্টারের নাম ছিল জোড়া অ্যাজ ইট ইজ, যেমনটা আমি বলেছিলাম ওই লিক ভিডিওতে। আর তারপরে এখানে কিন্তু চ্যাপ্টারটা শুরু হয়। আর চ্যাপ্টারের শুরুতে আমাদেরকে দেখানো হয় জোড়ার ড্রামাটিক একটা এন্ট্রির মাধ্যমে। আর এই এন্ট্রিটা হয় একটা ক্লক রিপের মধ্য দিয়ে এবং ক্লক রিপের মাধ্যমে সে কিন্তু সরাসরি স্যান্ড ভিলেজে চলে আসে এবং ওইখানে চলে আসে যেখানে সারাটা ভার্সেস জিও ছিল। এবং অন্যদিকে ওইখানে আসার পরপরই ওইখানে কিন্তু মিৎসিকি ছিল এবং তার সাথে আরায়া ছিল। তাদের কারোর দিকে না তাকিয়ে এখানে সরাসরি একটু লুক দেয় সারাটার দিকে এবং তারপরে কিন্তু সে সরাসরি আবার মুভ করে বোর্ডোর দিকে। অর্থাৎ তার মূল টার্গেট হলো এখানে বোর্ডো এবং সে সরাসরি তার ফুল স্পিডে ফ্লাই করে বোর্ডোকে খুঁজতে থাকে। এবং অন্যদিকে আমরা দেখতে পারি এখানে বোর্ডো কিন্তু সরাসরি মাতসুরিকে এসে ওয়ান স্ল্যাশের মাধ্যমে একদম মেরে ফেলে। এবং এইটা দেখার পরে কোনোহামারু তাকে জিজ্ঞেস করে যে এখানে তাকে ওয়ান স্ল্যাশের ভিতরে কিভাবে ডিফিট করে ফেললো, অর্থাৎ একদম মেরে দিল। তো এখানে বোর্ডো বলে যে মাতসুরি অলরেডি এখানে ডিফিটেড ছিল, দ্যাটস ওয়াই সে ওয়ান স্ল্যাশের মাধ্যমে তাকে মেরে ফেলতে পারছে। না হইলে এখানে তাকে অবশ্যই মাতসুরিকে হারানোর জন্য একটু হইলেও সময় দিতে হইতো। আর তারপরে আমরা দেখতে পারি মাতসুরি রিমেইন্স থেকে তার যে থ্রোন সোলটা আছে ওই থ্রোন সোলটা কিন্তু কোনোহামারু নেয় এবং অন্যদিকে একটা বিজু শট এসে এখানে দুইজনের ভিতরে পড়ে, অর্থাৎ বোর্ডো এবং কোনোহামারুর মধ্যে একটা বিজু শট এসে পড়ে। যেটা করেছিল অরিজিনালি জোড়া। এবং তারপরে এখানে বোর্ডো বোঝা যায় যে এখানে অরিজিনাল ব্যাটেল এখন স্টার্ট হতে চলেছে জোড়া ভার্সেস বোর্ডোর। এবং অন্যদিকে আমরা দেখতে পারি যখন এখানে জোড়া আসে অরিজিনালি স্যান্ড ভিলেজে তখন কিন্তু এখানে মিৎসিকি এবং তার সাথে আরায়া ছিল এবং সেখানে কিন্তু রিওর থ্রোন সোলটাও ছিল। সুতরাং ওই থ্রোন সোল না নিয়েই কিন্তু এখান থেকে জোড়া চলে আসে, কারণ জোড়া এখানে জানে যে সে এখানে অরিজিনাল চলে আসছে। সুতরাং এই থ্রোন সোল হাত দেওয়ার মতো মানুষ এখানে নেই। এবং এখানে যে কয়টা শিনোবি আছে সবগুলা শিনোবি একসাথে একজোট হয়েও যদি জোড়ার উপরে অ্যাটাক করে তারপরে জোড়ার একটা চুলও ছিঁড়তে পারবে না, সেটাকে জোড়া খুব ভালোভাবে জানে। এবং তারপরে সিন শিফট হয় এবং আমরা বোর্ডোর কাছে চলে আসি এবং বোর্ডোর কাছে আসার পরে এখান থেকে আমরা জানতে পারি যে এখানে বোর্ডো অরিজিনালি কোনোহামারুকে তার থ্রোন সোলটা নিয়ে, অর্থাৎ মাতসুরির থ্রোন সোলটা নিয়ে এখান থেকে বারবার চলে যাইতে বলতেছিল, বিকজ অফ সে জানে যে এখানে জোড়া আসতেছে আর জোড়া যদি আসে তাইলে সে এখানে থ্রোন সোল নিয়ে চলে যেতে পারবে না, বিকজ অফ সে কিন্তু খুব ভালোভাবে জানে যে জোড়া অরিজিনালি কতটুকু পাওয়ারফুল। এবং তারপরে আমরা দেখতে পারি যে এখানে চারপাশে তাদের ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করার জন্য আলাদা আলাদা শেপগুলো আছে, ওই শেপগুলো চারপাশে বিছায় দেয় যাতে করে সে এইগুলা ইউজ করে বারবার ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করতে পারে এবং জোড়াকে একটু হলেও চিন্তার ভিতর ফেলাইতে পারে। এবং অন্যদিকে আমরা দেখতে পারি যে এখানে কোনোহামারু বারবার তার সাথে কথা বলার চেষ্টা করতেছিল এবং বোর্ডো এখানে বলতেছিল মাস্টার আপনি থ্রোন সোলটা নিয়ে এখান থেকে চলে যান, ঠিক ওইখানে যাইবেন যে এখানে আমার এবং আপনার প্রথম মিট আপ হয়েছিল। এবং সে এখানে এইটাও বলে যে ওইখান থেকে সারাডা এবং তার সাথে রিওর যে থ্রোন সোলটা ছিল ওই জিনিসটাও যাতে এখান থেকে নিয়ে চলে যায় তারা। এবং এখানে কিন্তু অরিজিনাল টাইম ক্যারি করবে হলো বোর্ডো, অর্থাৎ এখানে জোড়াকে সে বিজি রাখবে যার ফলে তারা যাতে এখান থেকে এই থ্রোন সোল নিয়ে বের হয়ে যেতে পারে এবং এই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করে তারা যাতে এইটা ক্যালকুলেট করতে পারে যে তাদেরকে অরিজিনালি কিভাবে ফেরত আনা যায় যারা এখন বর্তমানে শিনজোতে পরিণত হয়েছে। এবং অন্যদিকে আমরা দেখতে পারি যে জোড়া অরিজিনালি বোর্ডোর লোকেশন ট্যাগ করে ফেলছে এবং ওইখান থেকে দাঁড়িয়ে সরাসরি বোর্ডোকে সে অ্যাটাক করে। ওই যে একটা স্নাইডার নামে একটা অ্যাটাক ছিল না, ওই অ্যাটাকটা করে এবং করার পরে ওইখানে আমরা দেখতে পারি একটা হিউজ লেভেলের বিস্ফোরণ হয় এবং এই অ্যাটাকের রেঞ্জটা দেখেন ভাই, মানে পুরো হিউজ লেভেলের অ্যাটাক। বোর্ডো এই অ্যাটাকটা দেখার পরে সে অরিজিনালি এখানে বুঝতে পারে যে এইখানে কোনোভাবেই কোনোহামারু স্টে করতে পারবে না। সে যদি স্টে করে সে এখানে উপরে না সরাসরি উপরে উঠে যাবে, মানে একদম মারা যাবে এক কথায়। আর এইটা বোঝার পরে বোর্ডো তাকে একটা ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে বলে এখান থেকে চলে যা ভাই তাড়াতাড়ি। আর এই ধাক্কাটা খাওয়ার পরে আমরা দেখতে পাই যে কোনোহামারুর মাথায় হয়তো একটু বুদ্ধি উৎপন্ন হয় এবং সে এই থ্রোন সোলটা নিয়ে এখান থেকে পালায় যাইতে চায় এবং অলরেডি পালানো শুরু করে দেয়। কোনোহামারু যখন এই থ্রোন সোলটা নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন জোড়া উপর থেকে তার দিকে লক্ষ্য করে এবং এই সুযোগটা উঠিয়েই সে ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করে সরাসরি জোড়ার পিছনে চলে আসে এবং জোড়াকে একটা রাসিং গান দিয়ে হিট করে। এবং এই হিটটা করার পরে জোড়ার কিন্তু আমরা দেখতে পারি যে সে 2% ড্যামেজও নিতে পারে না এখানে, অর্থাৎ রাসিং গান সরাসরি হিট খাওয়ার পরেও তার 2% ড্যামেজও হয় না। এবং এই রাসিং গানের হিট খাওয়ার পরপরই সে পিছনে ঘুরে এবং অন্যদিকে সে বিজু বম দিয়ে সরাসরি বোর্ডোর উপরে অ্যাটাক করে। ভাই লিটারি বুঝতে পারতেছেন সে রাসিং গানের হিট খাইছে, তারপরে তার ড্যামেজটা কতটুকু হওয়া উচিত ছিল অরিজিনালি সেই ড্যামেজটা না নিয়ে সে সরাসরি ঘুরে উঠে আবারও বিজু বমের দ্বারা, অর্থাৎ একটা টেল বিস্ট বমের দ্বারা এখানে বোর্ডোকে অ্যাটাক করে। সিরিয়াসলি ব্রাদার। আর তারপরে আমরা দেখতে পারি এখানে বোর্ডো এই বিজু বমের থেকে বাঁচার জন্য সে আবারও ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করে এবং সে তার শর্টের কাছে চলে যায়, অর্থাৎ শর্টটা এক জায়গায় ছিল সেই শর্টের কাছে যাওয়ার পরে সে তার শর্টটা নিয়ে সরাসরি এখানে জোড়ার উপরে অ্যাটাক করে এবং অ্যাটাক করার পরে এইটা জোড়া ইজিলি ভাবে ডজ করে দেয়। আর এটা দেখার পরে এখানে মনে হচ্ছিল যে জোড়া বোর্ডোর কোনো অ্যাবিলিটি নিয়ে কোনো টেনশনই করতেছে না, অর্থাৎ সে তাকে একটা পিঁপড়ার মতো মনে করতেছে এক কথায়। আর আমার মনে হচ্ছে যে টাইম স্কিপের পরে হয়তো বোর্ডো এইটাই তার ফার্স্ট এল নিতে চলেছে। আর তারপরে কিন্তু এখানে বোর্ডো তার
ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করে বারবার জোরাকে অ্যাটাক করতেছিল এবং অ্যাটাক করার পরে এই জিনিসটা দেখে অর্থাৎ ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করা দেখে এখানে জোরা বলে যে ফ্লাইং থান্ডার গড এই টেকনিকটা খুবই ইমপ্রেসিভ একটা টেকনিক এবং তার সাথে এখানে জোরা বোর্ডোর সাথে কথা বলতে শুরু করে যেহেতু তার টেকনিক দ্বারা সে ইমপ্রেস হয়েছে এবং জোরা এখানে বোর্ডোকে বলে যে তোর মতো স্ট্রংগেস্ট মানুষের সাথে ফাইট করে আমার মনের ভিতরে আলাদা একটা উৎফুল্ল তৈরি হয় এবং তোর মতো স্ট্রংগেস্ট মানুষকে মারতেও আমার খুব ভালো লাগে। আর এই কথাগুলো শুনে আমরা দেখতে পারি যে বোর্ডো কোনো ধরনের রিঅ্যাকশন দেয় না, সে জাস্ট শুনতে থাকে যে এই কথাগুলো অরিজিনালি কিন্তু সে সত্য কথা বলতেছে এবং তারপরে এখান থেকে সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি যে কাশিন কোজি এবং এইটার ভিতরে কথা হচ্ছে এবং এইটা কিন্তু এই ফাইটটা লাইভ দেখতেছিল এবং দেখার পরে কাশিন কোজিকে বলে যে এখন পর্যন্ত বোর্ডো খুবই ভালো হোল্ড আপ দেখাচ্ছে এবং তারপরে এইটা কাশিন কোজিকে এইটা প্রশ্ন করে যে আসলে অরিজিনালি কি এখানে বোর্ডো কোনোভাবে জোরাকে হারাইতে পারবে না? তো কাশিন কোজি বলে ইয়েস, এখানে কোনো ধরনের চান্সই নেই যে বোর্ডো জোরার সাথে কোনোভাবে পেরে উঠবে বিকজ অফ জোরা এখন বর্তমানে বোর্ডোর থেকে অনেক উপরের লেভেলে। এই জন্যই সে বোর্ডোকে বারবার মানা করেছিল যে এখানে তোর ব্যাটেল ফিল্ডে যাওয়া উচিত হবে না বিকজ অফ তুই যদি যাস তাহলে এখানে জোরা চলে আসবে আর জোরা যদি চলে আসে তাহলে তোর বাঁচার কোনো অপশনই নেই। তো তারপরে এখানে এইটা আরেকটা কথা বলে তাহলে তো এখান থেকে বোর্ডোকে অরিজিনালি ভাগার কথা, মানে এইখান থেকে সে যদি ভেগে যায় তাহলে হয়তো সে বাঁচিয়ে দিতে পারে এখানে, কিন্তু এখানে কাশিন কোজি এইটা মেনশন করে যে বোর্ডো অরিজিনালি জানে যে সে এখানে জোরার সাথে কোনোভাবে পেরে উঠবে না এবং সে ওইখানে জোরার সাথে হেরে যাবেই। তো এখানে সে যদি অরিজিনাল ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করে সর্বোচ্চ দূরে পর্যন্ত এখান থেকে টেলিপোর্ট করে তাহলেও কিন্তু সে এখান থেকে ভেগে যেতে পারে। তো এই জিনিসটা মেনশন করার সাথে সাথে কাশিন কোজি বলে সে যদি এত দূর পর্যন্ত টেলিপোর্ট করে ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করে তাহলে যে মার্কটার মাধ্যমে সে টেলিপোর্ট করবে তাহলে ওই মার্কের ভিতরেও ঠিক ওই অ্যামাউন্টের চাকরা প্রয়োজন হবে যে অ্যামাউন্টের চাকরা সে এই টেলিপোর্টে ব্যবহার করবে। অর্থাৎ বোর্ডও কিন্তু যে শেপগুলো ইউজ করে ওই শেপের ভিতরেও কিন্তু বোর্ডের এক ধরনের চাকরা মিক্স থাকে এবং প্রত্যেকটা ফ্লাইং থান্ডার টেকনিক ইউজ করার জন্য ওইখানে যতটুকু চাকরা রিজার্ভ থাকে সে ওই চাকরাটাই ব্যবহার করে বারবার কিন্তু টেলিপোর্ট হচ্ছে এই ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করতেছে। আর তারপরে এখানে কাশিন কোজি বলে বাই এনি চান্স সে যদি এত দূরের একটা পথ টেলিপোর্ট করতেও পারে ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করে তারপরেও এখানে জোরা তাকে কোনো না কোনো ভাবে ধরে ফেলবেই বিকজ অফ জোরা এখন বর্তমানে যে লেভেলে আছে সেই লেভেলে বোর্ডও কোনোভাবে পৌঁছাতে পারে নাই এখন পর্যন্ত। আর যদিও এখান থেকে বাই এনি চান্স বোর্ডও স্কিপ করতেও পারে তাহলে কিন্তু ওই ব্যাটেল ফিল্ডে শুধুমাত্র জোরাই থাকবে এবং জোরার সাথে সাথে কিন্তু এখানে মিৎসুকি এবং তার সাথে আরায়া এবং তার সাথে সারাডা থাকবে, অর্থাৎ জোরার সাথে ফাইট করার মতো আর কোনো প্লেয়ার কিন্তু ওইখানে এক্সিস্ট করবে না। সুতরাং তারা সবাই কিন্তু এখানে মারা যাবে এবং তার সাথে সাথে এখানে যে থ্রোন সোল গুলো আছে অর্থাৎ রিওর থ্রোন সোল এবং মাতৃ থ্রোন সোল এই দুইটা থ্রোন সোল নিয়ে কিন্তু আবার ওই শিনজোকে জীবিত করে তুলবে। সুতরাং পুরো ব্যাটেলের আউটপুটটা কিন্তু একদম সর্বনিম্ন 0 আসবে, অর্থাৎ এই ব্যাটেল করার কোনো মানেই হবে না। অথচ এখানে বোর্ডও ইনজুর হবে এবং তার সাথে সাথে এতগুলো শিনোবিও মারা যাবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের শিনোবি ওয়ার্ল্ডের জন্য। এবং তারপরে কাশিন কোজি এইটাও এখানে মেনশন করে যে এইখানে বর্তমানে বোর্ডো একজন সবথেকে সুপিরিয়র ভিলেনকে ফেস করতেছে, অর্থাৎ সে এখানে জানে যে সে এখানে মারা যাবে তারপরেও তার মুখে কিন্তু একটুকু এখানে ভয়ের কোনো ছাপ নেই, অর্থাৎ এখানে বোর্ডো যে মারা যাবে বা এখান থেকে একদম কোনোভাবে পারবে না এই ব্যাটেলটা জিততে তারপরেও সে কোনো ধরনের ভয়ই পাচ্ছে না জোরাকে এবং সে কিন্তু তার লাভড ওয়ান এবং তার সাথে তার ফ্রেন্ডদেরকে বাঁচানোর জন্য সে এত কষ্ট করে এখানে জোরার সাথে ফাইট করতেছে এবং তার মৃত্যু অবধারিত জেনেও সে এখানে ফাইট করতেছে। তো তারপরে এখানে আমরা দেখতে পাই যে বোর্ডো এবং জোরার ভিতরে যে ব্যাটেলটা হচ্ছিল ওইটা খানিক সময়ের জন্য বন্ধ হয়ে যাবে বিকজ অফ এখানে বোর্ডোকে জোরা প্রশ্ন করতে শুরু করে যে তুই জানিস যে এইখানে আমি তোকে মারার জন্য আসছি আর তুই কোনোভাবে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না এবং তোকে মারার একটাই কারণ, সেই কারণটা হলো কি তুই আমাদের ব্যাপারে অনেক কিছু জেনে ফেলছিস এবং যে জিনিসগুলো জানা তোর প্রয়োজন ছিল না এবং যে তোকে এই ইনফরমেশন গুলো দিচ্ছে তাকেও সে মেরে ফেলবে এই জিনিসটাও সে এখানে উল্লেখ করে। এবং বোর্ডো এখানে যে ইনফরমেশন গুলো জানে সেই জিনিসটা হলো থ্রোন সোল এবং তাদের কিছু ইম্পর্টেন্ট টেকনিক যে টেকনিক গুলো শুধুমাত্র শিনজুদেরই জানার কথা ছিল কিন্তু এখানে কিন্তু বোর্ডো জেনে গেছে এবং এই ইনফরমেশন গুলো কিন্তু কাশিন কোজি বোর্ডোকে দিয়েছিল। সো দ্যাটস ওয়াই এখানে জোরা কিন্তু এইটাও মেনশন করে যে তোকে যে এই ইনফরমেশন গুলো পাস করতেছে তাকেও আমি মেরে ফেলবো ফর শিওর। আর এতগুলো কথা শোনার পরে বোর্ডোর কোনো রিঅ্যাকশন আমরা দেখতে পারি না এখানে। তারপরে এখানে বোর্ডো মনে মনে ভাবতে থাকে যে তাকে আমি জাসিঙ্গান দিয়ে হিট করলাম এবং কাটানা দিয়ে হিট করলাম এবং তার সাথে ফ্লাইং থান্ডার গড টেকনিক ইউজ করে কতগুলো অ্যাটাক দিয়ে তাকে ড্যামেজ পৌঁছানোর ট্রাই করলাম বাট এখানে তারপরেও তাকে কোনো ধরনের ড্যামেজ পৌঁছাইতে পারি নাই আমি এবং এতক্ষণ ফাইটের রেজাল্ট হয়তো তাকে সর্বোচ্চ গেলে 5% আমি ড্যামেজ করতে পারছি এবং সে এই জিনিসগুলো ভাবতে ভাবতে সে মনে করে এখন আমার সর্বোচ্চ বড় অ্যাটাকটা ইউজ করা উচিত, অর্থাৎ সে রাশিঙ্গান উজুইকের মাধ্যমে এখানে জোরাকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করে এবং অন্যদিকে জোরা কিন্তু আরেকটা প্রশ্ন তাকে করে সেই জিনিসটা হলো যে হোয়াট ইজ লাভ,
লাভ জিনিসটা কি, কারণ সে দেখছে এই ভালোবাসার জন্যই কিন্তু একজন মানুষ তার জীবনকেও বাজি রাখতে দ্বিধাদ্বন্দ্ব করে না। সুতরাং এই জন্যই কিন্তু জোড়া এই প্রশ্নটা করে যে অরিজিনালি ভালোবাসাটা কি, হোয়াট ইজ লাভ। তো তারপরে এখানে জোড়া যখন বুঝতে পারে যে বউটো এখানে মনে মনে কোনো ধরনের প্ল্যান করতেছে, ঠিক তখনই সে কিন্তু এখানে উড স্টাইলের মাধ্যমে বউটোকে অ্যাটাক করতে শুরু করে এবং বারবার উড স্টাইল ইউজ করতেই শুরু করে সে এই অ্যাটাকগুলো ডজ করতেছিল এবং ডজ করতে করতে সে ভাবতে থাকে যে আমি যদি মাটির সাথে পা না রাখি তাহলে কিন্তু আমি রাসিনগান উজুইকে ইউজ করতে পারবো না। এবং অন্যদিকে আমরা দেখতে পারি এই উড স্টাইলের অ্যাটাকের মাধ্যমে ফাইনালি গিয়ে বউটোকে সে ধরে ফেলে। আর এখানে বউটো কিন্তু তার কাটানা থেকে আলাদা হয়ে গেছিল এবং আলাদা হওয়ার পরে জোড়া এসে বউটোর কাটানাটা নেওয়ার পরে এখানে বউটোকে বলে যে তোকে এই ইনফরমেশন গুলো অরিজিনালি প্রোভাইড করতেছে কে, তুই তার নাম বলে এবং নাম বলার পরে আমি হয়তো তোর ব্যাপারে কিছু একটা চিন্তা করতে পারি। অবভিয়াসলি আমি তোকে এখানে মেরে দেবই, যদিও তুই তার নাম বলিস তারপরেও তোর ব্যাপারে কিছু চিন্তা করতে পারি। অর্থাৎ তাকে সহজভাবে মৃত্যুর অফার করতেছে আর কি। মানে লিটারালি ভাই এখানে কোন ধরনের থ্রেট ইউজ করতেছে জোড়া, সিরিয়াসলি আমার মাথায় ঢুকতেছে না যে এটা অরিজিনালি কোন ধরনের থ্রেট বলে। এবং তারপরে এখানে বউটো তার রাসিনগান উজুইকে অ্যাক্টিভ করে এবং চারপাশের উড ডিলিজ গুলো ভেঙে ফেলে এবং তারপরে সে ওইখান থেকে টেলিপোর্ট করে সরাসরি জোড়ার পিছনে আসে। পিছনে এসে সে সরাসরি রাসিনগান উজুইকে দিয়ে জোড়াকে হিট করে। আর এই রাসিনগান উজুইকে দিয়ে জোড়াকে সরাসরি হিট করার পরে এখানে বউটো হাঁটতে যায় এবং সে তার শটটা নেওয়ার পরে এইখানে সে এক্সপ্লেন করতে শুরু করে যে তুই এখন কোনোভাবে উঠতে পারবি না এবং তুই সরাসরি এখন মাটিতেই বসে থাকতে হবে, কারণ তোর যে ব্যালেন্সটা এইটা কিন্তু এখন বর্তমানে নষ্ট হয়ে যাবে। এবং অন্যদিকে আমরা দেখতে পারি যে এখানে জোড়া কিন্তু সরাসরি দাঁড়া হইতে পারছিল না, যে অবস্থাটা আমাদের কোডের হয়েছিল ঠিক সেই অবস্থায় কিন্তু এখন জোড়া বর্তমানে হয়েছে। এবং তারপরে আমরা দেখতে পারি যে এখানে জোড়া কাম ডাউন হয়ে বসে যায় এবং বসে যাওয়ার পরে সে অরিজিনালি একটা রিচুয়াল টাইপ কিছু করতে শুরু করে এবং সে নিজের ভিতরে একটা ফিল আনতে শুরু করে এবং এই ফিলটা আমাদেরকে পরবর্তীতে এক্সপ্লেন করা হয় এবং আমরা দেখতে পারি যে এখানে জোড়া সরাসরি দাঁড়া হয়ে গেছে ভাই। অর্থাৎ রাসিনগান উজুইকে সে সরাসরি ক্যান্সেল করে দিয়ে সে দাঁড়া হয়ে গেছে এবং সে এখানে এইটা বলে যে এখন মনে হচ্ছে আমার যে আমি মনে হয় তো রাসিনগান উজুইকে সরাসরি ক্যান্সেল আউটই করে ফেলছি। এবং সে এটা এক্সপ্লেন করে যে আমি জানি যে বিজু বম কিভাবে তৈরি করতে হয়, সুতরাং এই বিজু বম যেভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আর রাসিনগান উজুইকে করার রিচুয়াল একই ধরনের। মানে রাসিনগান উজুইকে আপনি যেভাবে তৈরি করবেন ঠিক বিজু বমও ওইভাবেই তৈরি করা হয়, আর এই দুইটার ভিতর কোনো ধরনের পার্থক্য নেই। সুতরাং সে যেহেতু জানে যে বিজু বম কিভাবে তৈরি করতে হয়, সুতরাং এইটার মাধ্যমে সে রাসিনগান উজুইকে ক্যান্সেল আউট করে দিয়েছে। সে কতটুকু স্ট্রংগেস্ট হইলে এত স্ট্রংগেস্ট একটা অ্যাটাক পর্যন্ত বিট আপ করে দিতে পারে, যেটা সে অরিজিনালি প্রথমে কোনো সময় দেখেও নাই এবং এখন বর্তমানে সে জাস্ট এটা ফিল করার মাধ্যমে সেটা ক্যান্সেল আউটও করে ফেলছে। আর ঠিক এইভাবেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আর এখানে আমার কিছু কথা বলার যদি থাকতে পারে তাহলে আমার যতটুকু মনে হচ্ছে এখানে বউটো তো কোনোভাবেই অরিজিনালি এখানে জোড়ার সাথে পারবে না, এটা আমার ওপিনিয়ন। অ্যান্ড আমি এইটাও বলতে পারি যে এখানে কোনো একটা ধরনের মানে মিরাকেল হওয়ার দরকার যদি এখান থেকে বউটো বেঁচে ফিরতে চায়। আর এই মিরাকেলটা যতটা সম্ভব আমার মনে হচ্ছে যে মোমোশিকি যদি এখানে অরিজিনালি বউটোকে কন্ট্রোল ওভার করে ফেলে তাইলে হয়তো বাই এনি চান্স এইখান থেকে বউটো বেঁচে ফিরতে পারে। আমার যতটুকু মনে হচ্ছে এইটাই হইতে পারে এবং নেক্সট চ্যাপ্টারে হয়তো এমন কিছু আমরা দেখতে চলেছি মোমোশিকি কন্ট্রোল ওভার করে ফেলে বউটোর বডিকে, তাহলে এইটাই সব থেকে বেস্ট সলিউশন হবে। আর আমরা এখানে বোরোশিকি ভার্সেস জোড়ার একটা ফাইট দেখতে পারবো এবং সেখানে কম্পেয়ারও করতে পারবো যে একজন শিনজু নাকি ওতোৎসুকি বেশি স্ট্রংগেস্ট। আর এই দুজনের ভিতর কিন্তু একটা কম্পারিজন এবং ফাইটের ডিটেলসও আমরা পাবো। সুতরাং এইটা কিন্তু বেশি ইন্টারেস্টিং হবে যদি এখানে বোরোশিকি আসে। আপনাদের কি মনে হচ্ছে নেক্সট এপিসোডে আমরা কি দেখতে পারি বা কেমন ধরনের এপিসোড এটা হতে পারে? সো এই ছিল আজকে পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে। আর এটা একটা অফিসিয়াল চ্যাপ্টার এবং আমি এখানে লিক্সের চ্যাপ্টারটা ওইটাও এক্সপ্লেন করেছিলাম এবং ওইখান থেকে এখানে অনেক বেশি ডিটেলস সহকারে আমি এই ভিডিওটা করেছি। সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। সুতরাং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই গাইস, সি ইউ অ্যাগেইন।